আপনি বুঝান তো ভাই, আমার বুঝান। বিএনপি লোকটি আছে, বিএনপির হাইকমান্ডকে আমি প্রশ্ন করি, আপনি আমাকে বুঝান কোন ইকুয়েশনে ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনিও ভালো বিশ্লেষণ করেন। তিনি কয়েকদিন আগে বলেছেন, যখন অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতির বিষয়টি বারবার সামনে আসছে, তখন তিনি বলেছেন যে শিশু হত্যা তাদের ইন্টেনশন ছিল না। আপনার কি মনে হয় যে তাহলে তো, এবং আমি পাশাপাশি উল্লেখ করতে চাই, ছাত্র মৈত্রী সহ কয়েকটি ছোট ছোট সংগঠন দেখলাম যে অন্তর্বর্তী সরকারের বিচারও দাবি করছে। তো ইন্টেনশন যদি না থাকে তাহলে কেন আবার বিচার দাবি করা হচ্ছে? তাদের যেটা ইন্টেনশন ছিল না, এটা জাহিদ সাহেব বুঝলেন কিভাবে? জ্যোতিষ কি উনি কি জ্যোতিষ? আর ওনাকে এরকম ভার্ডিক্ট দেওয়ার একটারই বা কে দিল? উনি কি করে ভার্ডিক্ট দিচ্ছেন যে ওনাদের ইন্টেনশন ছিল না? শোনেন, আমি একটা কথা বলি। ধরেন আপনি ঘরে শুয়ে আছেন এবং শোয়ার সময় আপনি একটা কয়েল জ্বালিয়ে শুলেন। সবাই বললো যে কয়েলটা তুমি জ্বালিয়ে শুলেন, এখান থেকে কিন্তু আগুন ধরতে পারে। আপনি না, কিছু হবে না, শুয়ে আপনি শুলেন, ওটা মাটিতে পড়লো, কাপড়ে ধরলো, আগুন ধরে গেলো, ঘরটা পুড়ে গেল। আপনার কি ঘর পোড়ানোর ইন্টেনশন ছিল? ছিল না তো। কিন্তু এদিকে ঘরটা পুড়ে নাই, পুড়ছে তো। এখন ওনার ঘর পোড়ার ইন্টেনশন ছিল না, কিন্তু উনি কি হয়েছে, উনি সাবধানতা অবলম্বন করে নাই। ওনার এই অসাবধানতার কারণে, ওনার এই অবিমৃষ্যকারিতার কারণে এই ঘরে আরো হয়তো মনে করেন 10টা গরু ছিল, ছাগল ছিল, একটা বাচ্চাও ছিল, সবাই পুড়ে মরে গেছে। অতএব ওনার ইন্টেনশন ছিল না, এটা বলে পার পাওয়া যাবে? বলেন যাবে কিনা? এখন ইন্টেনশন ছিল না, এটা উনি জানলেন কিভাবে? এটা ভাই আমার বুঝান। মনে হয়েছে ভাই, শুনি। যেমন বাণিজ্য চুক্তি নিয়েও তো সমালোচনা হচ্ছে এই বিষয়ে, কিন্তু বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো ওই সময় এই চুক্তিটার মেইনই ছিলেন, অর্গানাইজার ছিলেন। তিনি যেমন বলেছিলেন যে এই চুক্তির আগে জামাত এবং বিএনপির কনসার্ন নেওয়া হয়েছিল। আমার কাছে ডাক্তার জাহিদ সাহেব, তিনি যেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হয়তো বিএনপির কানেক্টিভিটি তার আগে থেকেই তো ছিল। তো সে জানে কিনা বিএনপির সঙ্গে আলোচনা করে সে কি কখনো বলেছে আমার সঙ্গে আগে থেকে বিএনপির কানেক্টিভিটি ছিল? না, আমরা ধারণা করতে পারি কিনা, যেহেতু প্রধানমন্ত্রীর ছিল, কানেক্টিভিটি ছিল। আচ্ছা, আপনি কেন ধারণা করবেন? প্রধানমন্ত্রীর একটা ট্যাকটিক আছে, উনি অনেককে, যারা ওনার রাজনীতি করেন নাই এমন অনেক লোককে উনি ওনার কাছে নিয়েছেন। গুড টেকনিক, আমি এই টেকনিক কিন্তু সমালোচনা করছি না, কিন্তু তার মানে এই নয়, উনি তো মানুষ না, ফেরেশতা না তো। আচ্ছা, তার মানে এই নয় যে উনি সবগুলি কাছে নিয়ে খুব ভালো কাজ করছেন। আমি ওনাকে এই এরকম মনে করি না। ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। কাজে ওনার কানেক্টিভিটি ছিল, এটা উনি কোনোদিন বলেছেন এর আগে যে আমার সঙ্গে বিএনপির একটা সম্পর্ক আছে? বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওনাকে আমি আমার সামনে ব্যক্তিগত আলাপচারিতায় অথবা টকশোতে ওনাকে আমি বলতে শুনেছি, উনি অন্তর্বর্তীকালীন সরকারের সাইড নিয়েছেন, পক্ষ নিয়েছেন। উনি প্রকাশ্যে বলতেন এটা, আমি তো একটা পক্ষ নিয়ে নিছি। তো ওই যে পক্ষ নিয়েছেন আগেই শুরুতে, একদম শুরুতে পক্ষ কেন নিয়েছিলেন? এই কথাটা বলার জন্য যে ইন্টেনশন খারাপ ছিল না। ভাই, ইন্টেনশন খারাপ ছিল কি ছিল না এটা বিচারক দেখবেন। উনি বিচারক, উনি প্রতিমন্ত্রী হয়েছেন, উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদা। ওনাকে জানতে হবে ওনাকে কোথায় থামতে হবে, এটা ওনাকে জানতে হবে। ওই যে একা একা টকশো করেন, তখন এসে বসুক না একদিন আমার সঙ্গে, ইন্টেনশনটা আমি দেখি। আচ্ছা, এত সহজ না দুনিয়াটা। ইন্টেনশন থাকাটা ইম্পর্টেন্ট না। যদি শেখ হাসিনা বলে এই বাচ্চাদেরকে মারা আমার ইন্টেনশন ছিল না, আপনাকে তো প্রমাণ করতে হবে ছিল কি ছিল না। তো এখানে কেউ কি বলছে, নুরজাহান বলছে বলুন তো আমার ইন্টেনশন ছিল না, বলছে? তো উনি একবারে কি করে বলেন? কারণ উনি ওই যে বলছিলেন আমি একটা পক্ষ নিয়ে নিছি, ওই পক্ষ নেওয়ার কারণে এখনো পক্ষ নিচ্ছেন। এই কারণে যদি শেখ হাসিনা কয়জন শিশুকে মারছে বলেন আপনি আমাকে? যদি 10 জন শিশুকে মারে, মহা অন্যায় করছে। একজনকে মারে, মহা অন্যায় করছে। আর এখানে অলরেডি 315 জন হিসাবে আমরা পাইছি, এটা অন্যায় না? এই 300 শিশুর মূল্য জীবনে কোনো মূল্য নাই। শুনেন, আমার জীবনের মূল্য কি আমি জানি, কারণ আমি জীবনের শেষ প্রান্তে চলে আসছি। আমার যা দেওয়ার আমি দেশকে দিয়ে দিছি, আমি এটুকুই পারি, এটুকু আমার ক্ষমতা। একটা শিশু, সে ভোলার হোক আর ভুরুঙ্গাবাড়ির হোক, সে কোথায় যেত আপনি জানেন না।
হয়তো ওরকম একটা শিশু এই দেশটাকে পাল্টে দিত, কে জানে। এরকম একটা সম্ভাবনাময় জীবন একটা না, 315টা সম্ভাবনাময় জীবন নষ্ট করে দিচ্ছে। এবং প্রধানমন্ত্রী বলেছেন এই কাজ যাদের কারণে হয়েছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আর ওনার এই আধা উপদেশটা বলে ওদের ইন্টেনশন ছিল না, ফাজলামি করে, সে ফাজলামি করে। না না, এখানে ইন্টেনশন না থাকার তো কোনো কারণ নাই। কারণ আপনার চিফ অ্যাডভাইজার কি বলেছিলেন যে আমরা টিকা উৎপাদন করব, টিকা আনার দরকার নাই। আর এমন একজন স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছেন, নিজের জন্যই একটা মন্ত্রণালয় দরকার পড়ে, কারণ এত অসুস্থ থাকেন। উনি কয়দিন অফিসে গেছেন, তো তারা যে বলছে তারা উৎপাদন করবে, কোথায় উৎপাদন করেছে? এবং এর আগে শেখ হাসিনার সময় থেকে 21 থেকে কোনো টিকা আসে নাই, করোনা এইসবের কারণের জন্য। তো 21 থেকে আসে নাই, ওনাদেরকে বলা হয়েছে আমলারা যে টিকা নাই পর্যাপ্ত, সে এটাতে গা তুলে নেয়। অথচ যেসব কিছু করার দরকার না ওগুলো ঠিকই করেছে, যেগুলো তার ঋণ মওকুফ করানো, তার ট্যাক্স মওকুফ করানো, তার বিভিন্ন কোম্পানি বানিয়ে তার বিদেশদের কাছ থেকে নেওয়া, ইউনিভার্সিটি বানানো, এগুলো কিন্তু সে আকাম সবই করেছে। তাহলে এত বড় সর্বনাশটা যে করলো, এতগুলো সন্তান চলে গেল, তারাই না বলে শেখ হাসিনা এতগুলো লোক মেরেছে। শেখ হাসিনা ফাঁসির বিকল্প হতে পারে না, শেখ হাসিনার শরীর রক্তে রঞ্জিত, সারা হাতে রক্ত লাগা। তাহলে এটা কি হলো? এই যে এই 3 শতাধিক, তার উপর আবার 20,000-এর চেয়ে বেশি বোধহয় ইনজুর, 30,000-এর মতো, 30,000-এর মতো। তাহলে এই যে এই এতগুলো মানুষ, এর মধ্যে কয়জন মারা যাবে আমরা জানি না কেউ, এবং বিকলাঙ্গ হয়ে যাবে অধিকাংশ। তাহলে আপনার কি মনে করেন একজন বাস চালক যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে 30 জন মারা যায়, ধরেন সর্বোচ্চ 50 জন মারা যায়। আর একটা জাতির কেউ যদি এই টাইপের একটা জেনে শুনে এত বড় ভুল করে, এত বড় একটা খারাপ কাজ করে, এতগুলো সন্তান মারা গেল, তার কি হওয়া উচিত? বিএনপি একটা মানুষ মারলে 302 ধারা কথাটা বললো, বাচ্চা লোক যে যদি মানুষ মারে, ধরেন আপনি 2 জন লোক মারা গেল, বাচ্চা লোককে মারার ইন্টেনশন থাকে? আপনি একটা চালক দেখাতে পারবেন যে তার মারার ইন্টেনশন ছিল? অনেক সময় কি হয়, হয়তো সে মদ্যপ থাকে, অথবা অনেক সময় সে টায়ার্ড থাকে, ঘুম চোখ দিয়ে চালায়, এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়। বাস চালকদের, আপনার ড্রাইভারদের দেখেন, একটা রাস্তার মধ্যে যদি একটু কুকুর পড়ে, তাকেও তারা বাঁচানোর চেষ্টা করে, তো তার কি ইন্টেনশন থাকে? তার শাস্তি হয় না? আর উনি সার্টিফিকেট দিচ্ছেন ইন্টেনশন নাই। শুনেন, এইগুলি মানুষ না, আমি বলি কোনগুলি মানুষ না। এই যে ডক্টর ইউনুস গং, টেড টার্নার মারা গেছে কালকে। টেড টার্নারকে CNN এর মালিক ছিল, সে মারা গেছে। তার মৃত্যু উপলক্ষে ডক্টর ইউনুস তার নিজের ফেসবুক পেজে প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচয়ের মতো দিছে। সে কত ভালো ছিল, কি ভূমিকা ছিল এই পৃথিবীর জন্য, সাংবাদিকতার জন্য, টেড টার্নার কি করছে না করছে, এটা ওনার ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড এগুলো করছে। উনি তো বিশ্ব নাগরিক না? বিশ্বের মধ্যে এই দেশটা পড়ে না? 350 বাচ্চা মারা গেল, শিশু মারা গেল, ওই লোকটা পরিণত বয়সে মারা গেছে। উনি একটা শব্দ উচ্চারণ করছে, একটা শোক প্রকাশ করছে সে আরো বড় আলাপ করে। আর তার যারা পক্ষ নিয়েছে সেই পক্ষপাত দুষ্ট উপদেষ্টা বলে যে এটা ইন্টেনশন ছিল না। আচ্ছা, এই বিষয়ে বিএনপি সরকার কি উদ্যোগ নিতে পারে? মানে যদি একটু শুনি। দেখেন, বিএনপি সরকার যদি উদ্যোগ না নিত তাড়াতাড়ি, তাহলে আরো অনেক বেশি ডিজাস্টার হতো। অপরাধের ব্যাপারটা কিভাবে দেখবে? অপরাধের ব্যাপার যেটা মাসুদ ভাই বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তো যখন একজন প্রধানমন্ত্রী এই কথাটা বলে, তখন তার তো জেনে বুঝেই বলে যে ইন্টারিম সরকারকে কতটা ছাড় দিতে হবে বা হবে না। এখন আপনার মনে করেন বিএনপি সরকার কি করে নাই? বিএনপি সরকার আসার 1 মাসের মধ্যে এটা জানতে পারছে। সাথে সাথে আপনি জানেন যে সরকারি টাকা পয়সা নিতে গেলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। আপনার একটা গরিবের জন্য আপনার টাকা বরাদ্দ আছে, গরিবের দুস্থ তহবিলে। আমি একজন এমপি হিসেবে বলছি, এর আগেও ছিলাম। তো দুস্থ তহবিলে, কিন্তু দুস্থ তহবিলে রাস্তায় একজন গাড়ির নিচে পড়ে পা ভাঙছে, ওকে আমি টাকা দিতে চাই, ওর টাকার খুব দরকার। দুস্থ তহবিলের টাকা যদি ওকে দিতে হয়, তাহলে ওর পাটা গ্যাংরিংয়ে কাইটা পড়ে যাওয়ার পরে অথবা ও মারা যাওয়ার পরে দিতে হবে, কারণ মিনিমাম 6 মাস লাগে, 8 মাস লাগে। তো এই টিকার টাকাটাও এইভাবেই হতো। ওইখানে কিছুটা আপনার কিসের ওই কোভিডের কিছু টাকা ছিল,
একটা ইসে, সেখান থেকে নিয়েছে। আমার সাথে ডিজির কথা হয়েছিল, ডিজি মহোদয় বললেন কোভিডের কিছু টাকা নিয়েছি আপা, আর কিছু বাকি টাকি দিয়ে, যেহেতু এইটা যাদের কাছ থেকে টিকাটা পর্যাপ্ত পরিমাণে টিকা আছে এবং তারা জানে এরকম ঘটনা ঘটবে, কারণ তাদের ব্যবসাটাই এটা ইউনিসেফের। তারা যখন আপনাকে 20 বছর টিকা দিচ্ছে, আপনি 4 বছর নিচ্ছেন না, তারা এই দিনটার জন্য প্রতীক্ষা করে আছে, নাকি মাসুদ ভাই? যে এই ঘটনাটা এরকম ঘটবে, সময় তারা সচেতন করেছিলেন যে এটা করেন না। তো তাদের কাছে ছিল এই টিকা এনে সাথে সাথে প্রথম ডোজ দেওয়া হয়েছে অন্য বাচ্চাদেরকে যেভাবে হোক। এবং আপনি জানেন যে এই টিকা মানে স্বাস্থ্যের ডিজি যে কথাটা বলছেন এটা কত দুঃখজনক, যে এটা কিন্তু প্রজেক্টের মাধ্যমে দেওয়া হয়, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। প্রজেক্টরা কি করে বেতন পায়, এই এই ইন্ট্রিম গভর্নমেন্ট এদের বেতন বন্ধ করে দিছে, প্রজেক্ট বন্ধ করে দিছে। এই মানুষগুলা, যে মানুষগুলো যাও টিকা ছিল সেটা যে দিবে, এখন আপনি 6 মাস বেতন পান না, আপনার কোন টাকা লাগছে? আপনি তো পেটের ধান্দায় দৌড়ান লাগবে। এই অবস্থাটা করছে, তাহলে তার কতগুলা শাস্তি হওয়া উচিত এই গভর্নমেন্টের? আচ্ছা, সেই শাস্তি হবে কিনা, বা আমরা যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন একটি বক্তব্যে ক্ষমার অযোগ্য, আশা করি মানে যদি অপরাধী হয়ে থাকে তারা ক্ষমা পাবে না। অবশ্যই জি। অপরাধী হয়ে থাকে না, যদি আপনি যদি বলার কোনো কিচ্ছু নাই। আচ্ছা, এইখানে এটাই সত্য যে তারা ইচ্ছা করে এই কাজটা করেছে, তাদের সচেতন করা হয়েছে, জানানো হয়েছে, ইউনিসেফ থেকে জানানো হয়েছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজেক্টের যারা বেতন পায় তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, মুখ থুবড়ে পড়ছে, প্রজেক্টের সময় আছে তারপরে মুখ থুবড়ে পড়ছে, আপনার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু দেয় না, তো কি করবে? না আপা, আমি মানে যদি শব্দ ব্যবহারে আপনার প্রতিক্রিয়াটা ভালোই লাগলো, তার অর্থ নিশ্চিত যদি অপরাধ মানে কি, বাচ্চাগুলি মারা জানে। হ্যাঁ, তো যদির কথা নদীতে রাখেন, নদীতে যদি রাখি তাহলে বিএনপি সরকার এখনো কেন বসে আছে? এখনো কোনো দৃশ্য এটা তো আমার প্রশ্ন, ওনাকে জিজ্ঞেস করে লাভ কি? হ্যাঁ, এটা আপনার ডিসিশন মেকার নাকি রে ভাই? এটা আমারে কোন, আমি জবাব দিই আপনাকে। আচ্ছা বলেন, আপনার জবাব শুনি। জবাব হলো যে ওখানে আছে একজন বসে আছে, একজন দেখা যাচ্ছে, বলছি ইন্টেনশন ছিল না। আরো এরকম ইন্টেনশন না থাকার মতবাদধারী আরো 5-6 জন আছে। আচ্ছা, তারাই করতে দিচ্ছে না, তারাই বোঝাচ্ছে এটা তো ইন্টেনশন ছিল না। আর ইন্টেনশনে গুল্লি মারি ভাই। তাহলে যদি কেউ বলে, এটা যদি বিএনপি সরকার এদের প্রতি অ্যাকশন না নেয়, আমি বলে রাখি যে বিএনপির এটার প্রতি এই অ্যাকশন তারা না নেয়, তাহলে এই যে 350 শিশুর মৃত্যু, এতে প্রত্যেকের অভিশাপ এই সরকারের গায়ে লাগবে। 350 অভিশাপ ওই 300 এমপি দিয়ে আপনি কুলাইতে পারবেন না। এই 350 মায়ের হাহাকার এই সরকারের উপরে যে পড়বে। আপনি বলবেন যে আমি আধ্যাত্মিক কথা কইতেছি, আধ্যাত্মিক কথা না। সন্তান হারা মায়ের যে হাহাকার, যে চিৎকার, যে ক্রন্দন, এই ক্রন্দন আপনি আমি না মানতে পারি, কিন্তু যদি পৃথিবীতে আল্লাহ বলে কিছু থাকে, আল্লাহ যদি পৃথিবী বানায় থাকে, ওনার কানে এরিয়া লাগবে। এর জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে পারেন। ওই যে আমি ইয়েকে ওনার পক্ষ নিয়ে নিছি, আমি ইউনূস সাহেবকে ভালোবেসে ফেলাইছি, অতএব আর আমার ওনার কোনো দোষ নাই, যে বলবে সেও মরবে, সেও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এত সহজ না দুনিয়াটা। এই দুনিয়াতে আপনি যা করবেন তার প্রতিফল পাওয়ার জন্য পরকাল পর্যন্ত যাওয়া লাগবে না, দুনিয়াতেই হয়ে যায়। এরকম অনেক হাহাকার, অনেক শিশুর মৃত্যুর কান্না কিন্তু হাসিনার উপরে যে পড়ছিল। আপনি দেখেন কত লোক মারা গেছে আন্দোলনে, 1-2 শিশুর গুলি খেয়ে মরছে। সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে না? কেন আলোচনা হয়েছে বলেন? কেন আলোচনা হয়েছে? আমি মারা গেলাম, আমার দোষ থাকতে পারে, ওই বাচ্চার কি দোষ বলেন আপনি আমাকে? সে পৃথিবীতে আসছে, সে পৃথিবীটা দেখতে পারলো না, তার তো একটা ভূমিকা থাকতো পৃথিবীর জন্য, সে দেখাইতে পারলো না, তার আপনি মেরে ফেলাইলেন আর বলেন যে ইন্টেনশন ছিল না। এই একটা কথা বলার জন্য ওনার চাকরি যাওয়া উচিত। আচ্ছা ভাই, যেমনটি বলছিলেন যে ওনার মতো আরো অনেকেই আছে, অনেক আছে, এই সরকারের মধ্যে আছে। তাহলে যদি কেউ বলে যে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকার দ্বারা প্রভাবিত, তাহলে সেই কথাটা সত্য। আচ্ছা, অন্তর্বর্তী সরকার দ্বারা বিএনপি সরকার অনেকটা প্রভাবিত। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে একটা চুক্তি, আচ্ছা আপনি বুঝান তো ভাই, আমার বুঝান। বিএনপি লোকটি আছে, বিএনপির হাইকমান্ডকে আমি প্রশ্ন করি, আপনি আমাকে বুঝান কোন ইকুয়েশনে ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী, বুঝান আমারে। এই প্রশ্নটাই আপা একটু বুঝান তো, যে আমারে কেন উনি এত কঠিন আমি, আচ্ছা যাই হোক, খবর না পড়লো যেহেতু প্রশ্ন করছেন, বানায় হলেও তো লিখতে হবে। এখন শোনেন,
আমরা নিজেরাও বিএনপি নিজেও বলেছিলেন ওনাকে, তিনজন উপদেষ্টার একজন উনি ছিলেন যে তাদেরকে সরায় দিতে হবে। তারপরে যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে এবং পরবর্তীতে সাজানো কিছু কিছু আছে না, মালা সাজানোর যা মনে হয়েছে সেটা হলো, আমরা নির্বাচনের 5-6 মাস আগে থেকে আজকের পররাষ্ট্রমন্ত্রীকে খুব ঘুরতে দেখেছি। আচ্ছা, এই ইন্ডিয়া যাচ্ছে, দিল্লি যাচ্ছে, হিসাব মৃত্যু না। দিল্লির সাথে উপদেষ্টাদের এত খারাপ সম্পর্ক, তারপরে উনি এত দিল্লি যাচ্ছে কেন? দিল্লি যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন, তারপরে আমেরিকা যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মিডল ইস্টে যাচ্ছেন, কাতার যাচ্ছেন, দোহা যাচ্ছেন। এরকম যাওয়ার পরে এটা মিলানো যেত না যদি নির্বাচনের দিন নির্বাচনটা না হতো। এই নির্বাচন হওয়া নিয়ে আমি, মাসুদ ভাই সহ আমাদের এক ঝাঁক পলিটিক্যাল লোক এবং সাংবাদিক, আমরা যারা টক শো করি, এবং বাংলাদেশের বিভিন্ন জন, খোদ প্রধান উপদেষ্টা সহ, আপনার বলতো যে এই নির্বাচনটা খুব হিসেবের মধ্যে, ডেঞ্জারাস কোনো ঘটনা ঘটতে পারে, বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আদৌ নির্বাচন হবে কিনা আমরা সবাই বলতাম, কিন্তু নির্বাচনের 2 দিন আগেও বলেছি। তা সেই জায়গায় যখন নির্বাচনটা হয়ে গেল, তখন আমার মনে হয় এই ভদ্রলোকটার দৌড়াদৌড়িতেই উনি হয়তো নির্বাচনটাকে সাকসেসের একটা ছবি দিতে পেরেছেন। হ্যাঁ, তো এই কারণে হতে পারে, আমি কিন্তু হতে পারে বলেছি। আমি এটা এখানে মাসুদ ভাইয়ের কোনো লেখার কারণ নাই, আমি হতে পারের মধ্যে আছে। আমার মনে হয়েছে যা এটার কারণে হয়তো বিএনপি সরকার তাকে সরান নাই বা একটা পুরস্কৃত করেছেন। আর অন্য উপদেষ্টাদের যে ধরনের হরিলুট করার যে অবস্থাটা আমি, আপনি, মাসুদ ভাই সবাই শুনেছি, এই লোকের সম্পর্কে আমরা এইসব শুনি নাই। আচ্ছা, এটাও একটা কারণ হতে পারে। আরেকটা জিনিস যে আপনি আপনার এটা নাই বলি থাক। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে শেষে আরেকবার আসবো। মাসুদ কামাল ভাই, আপনার কথা থেকে আমার একটি প্রশ্ন এলো এবং আপনাকে আমি প্রশ্নটি করতে চাই যে, এবং ঘুরে ফিরে বিএনপি সরকারের নানা জনের মুখ থেকে আসে যে যদি নির্বাচন না হতো, নির্বাচন না হওয়ার সংশয় থেকে এই করেছি সেই করেছি। আচ্ছা, যদি নির্বাচন অন্তর্বর্তী সরকার না দিত, জনগণ কি স্বাভাবিকভাবে মেনে নিত, বা বিএনপির কেন এইটা ওইটা করে নির্বাচন আদায় করতে হতো? জনগণের প্রতি বিএনপির আস্থা কি এতই কম? খুব বেসিক একটা প্রশ্ন করছেন আপনি প্রশ্ন না করলে এই প্রশ্নটা আমি করতাম। আচ্ছা, যে অন্তর্বর্তীকালীন সরকার কি দিবে কি না দিবে, এর জন্য বিএনপি অপেক্ষা করবে কেন? বিএনপিকে এই ধরনের কাজ তো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ তো অনেক কথা বলছে, আসেন ইলেকশন করেন, আপনাদেরকে এতটা আসন দেবে, এতটা করবো, বলছে না? বিএনপি গেছে না, জানে তো, না হলে আপনাদেরকে মামলা দিব, অমুক করবো, দিছে মামলা। বিএনপিকে নথি স্বীকার করছে, করে নাই। বিএনপি তখন কার উপর ভরসা করছে ভাই? ভাগ্যের উপর নাকি জনগণের উপর? জনগণের উপর। বিএনপি তো একটা জনগণের দল। বিএনপি কি ষড়যন্ত্রকারীদের দল? বিএনপি কি আপোষকামীদের দল? বিএনপি কি এরকম মানে ব্যাকডোর দেওয়ার ক্ষমতায় যাওয়ার দল? বিএনপি কি জনগণের দল? যে দলের সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ আছে। দেখেন এই নির্বাচন কবে হবে না হবে এটা নিয়ে অনেক শঙ্কা ছিল, কিন্তু বিএনপি কি জানতো না যে নির্বাচন হইলে আমি জিতবো? জানতো তো। কেন জানতো? কে বলছে? জনসমর্থন ছিল। আরে কি কেউ চিঠি লিখছে? সে জানে, সে জনগণের পালস তো বুঝে, এই জনগণ আমার সঙ্গে আছে, বুঝে না? সে এটা যদি বুঝে, তাহলে ডক্টর ইউনূস কবে দয়া করে ইলেকশন দিবে কি দিবে না, তার উপর বিএনপিকে থাকতে হবে। ইউনূসের ক্ষমতা ছিল বলার যে ইলেকশন আমি দিব না, তার ক্ষমতা ছিল। ইউনূসের ঘাড়ে কিন্তু একটা দল উঠে গেছিল, আপনি জানেন। উঠে গেছিল, তারা তাকে হিলিক দিছে। কিন্তু ওই যে আর্মি চিফ বলছে 18 মাস, 18 মাসের পরে একদিনও সে যাইতে পারে নাই। আর্মি চিফ যে 18 মাস বলছিল, তার বাইরে একদিনও সে নড়তে পারে নাই। ঘাড়ে উঠছিল অনেকেই, ঘাড়ে উঠে উকুন টুকুন মারছে, সেটা কোনো হিসাব না। উকুন মারা একটু আরাম পাওয়া যায়, কিন্তু সাহস আসে না। সেই সাহস ইউনূসের নাই। কাজে মাথায় রাখেন আপনার, ইলেকশন 18 মাসের মাথায় হতো, কোনো কিছু বলার নাই। আমাদের বাদ বাকি আলোচনা করে কোনো লাভ নাই। বিএনপির উপর আস্থা রাখতে পারলো না কেন? বিএনপি আস্থা রাখতে পারে নাই, এবং সেটা বলে ফেলেছে আমাদের সালাউদ্দিন সাহেব, বলে ফেলেছে
এইটা প্রমাণ করে যে বিএনপি আসলে এই দেশের জনগণকে তাদের মানে ভিত্তি মনে করে না। এর চেয়ে বড় ব্যর্থতা বিএনপির জন্য আর কিছু হতে পারে না। আমি বিএনপিকে জনগণের দল হিসেবে মানতে চাই, বিবেচনা করতে চাই, কিন্তু ওনারাই চান না। ওনারাই জনগণের উপর আস্থা রাখতে চান না। ওনাকে আস্থা রাখতে হয় ডক্টর খলিলের উপর, যে নাকি আবার রজার খলিল না কি জানি নাম ওনার আছে।